আগের রাউন্ডে তারকা বক্সার এনিভার, জর্জিয়ান যোদ্ধা মেওয়ানের শক্তিশালী গোল, থাই সেনাবাহিনীর ক্রীড়াবিদ কংসি। 3 রাউন্ডে তিনি চীনের উদীয়মান তারকা ওয়াং জিওয়েইকে পরাজিত করেছিলেন। দুজনেই ফাইনালে উঠে যায়। এরপর আবার মুখোমুখি হবে দুজন। 65 কেজি গোল্ড বেল্টের জন্য সপ্তম কোয়ার্টার ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। হাঁটু নিক্ষেপ এবং ভারী ঘুষি। কোয়ার্টার ফাইনালে কে দাবি করবে? চূড়ান্ত চ্যালেঞ্জ শুরু হতে চলেছে। পরবর্তীতে প্রথমত থাইল্যান্ড থেকে কোন মন্দিরকে স্বাগত জানায়? In the blue corner from Thailand, I give you Paul. আসুন তার মুখোমুখি লাল পক্ষের খেলোয়াড়দের এক রাউন্ড হাততালি দেওয়া যাক। আনি ভালো, উজবেকিস্তান থেকে। Here comes the red corner from Uzbekistan. I give you ব্লু সাইড প্লেয়ার থাইল্যান্ডের কোন মন্দির থেকে এসেছেন? 24 বছর বয়সী, উচ্চতা 173 সেমি, পেশাদার রেকর্ড 126 লড়াই, 99 জয়, প্রতিপক্ষের 31 খো। উজবেকিস্তানের আইনিভাল থেকে এসেছেন এই লাল দলের খেলোয়াড়। বয়স 27, উচ্চতা 172 সেমি, পেশাদার রেকর্ডের জন্য 10 পয়েন্ট, 108 লড়াই, 85 জয়, 49 কেও। এই ম্যাচের রেফারি তখনও মিস পাং হংতাও ছিলেন। সবাইকে হ্যালো প্রিয় দর্শকগণ, আপনি বর্তমানে যা দেখছেন তা হল সিচুয়ান টিভি ইমেই কিংবদন্তি ম্যাচের দৃশ্য। এখন এই ম্যাচটি আমাদের 32 জনের লড়াই। 32 জন খেলোয়াড় এই মরশুমের গ্রুপে 8-এ উন্নীত হয়েছে। এই 4 সদস্যের ফাইনাল। নীল দিকের একজনটি থাইল্যান্ড থেকে এসেছে। খালি মন্দির বনাম রেড সাইড এনিভাল উজবেকিস্তান থেকে। কংসি প্রথম রাউন্ডে চীনা খেলোয়াড় ওয়াং জিওয়েইকে পরাজিত করে এগিয়ে যান। এনিভার প্রথম রাউন্ডে জর্জিয়ার কাছে অবিশ্বাস্য গতিতে ছিটকে পড়েছিল। ফাইনালে উঠলেন মেওয়ান। আজ এই দুজনের বিজয়ী এমএই কিংবদন্তি পাবেন। 65 কিলোগ্রাম, বিশ্বের কোয়ার্টার ফাইনালে জায়গা। এটা একটা উড়ন্ত হাঁটু। কিন্তু আগের রাউন্ডের কি হবে? আসলে এনিভাল খুব বেশি শক্তি ব্যয় করেন, কিন্তু থাই খেলোয়াড়রা বছরের পর বছর ধরে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে আমি এক রাতে 2টি ম্যাচ খেলতে অভ্যস্ত হয়ে পড়েছি। উচ্চতীব্রতা ম্যাচ, সুতরাং এই খেলার উত্তেজনা এখনও অপেক্ষা করার মতো। উভয় পক্ষের জন্য কোনো বড় শারীরিক সমস্যা নেই। আমরা এখন দেখতে পাচ্ছি যে এনিভাল আরও তীব্র। সক্রিয় হন। উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ লড়াইয়ে লিপ্ত হয়। ঠিক আছে, ক্রমাগত বামডান মুষ্টিযুদ্ধ। এই মুহূর্তে এই ফাঁকা মন্দিরটি সরাসরি হাঁটুতে আঘাত করার চেষ্টা করেছিল। এনিভালের পশ্চাৎসরণ ফ্ল্যাশ একটি ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক পাল্টা আক্রমণের সাথে মিলিত হয়। এই ফাঁকা মন্দিরের তুলনায় এটি একটি খাঁটি মুয়ে থাই যোদ্ধা। আমি মনে করি এনিভার ফ্রিস্টাইল ছন্দ ব্যবহার করে এমন ম্যাচগুলির জন্য আরও উপযুক্ত, কারণ স্বাভাবিকভাবেই তার এই কিকবক্সিং স্টাইল আছে। আমরা এনিভারের ছোট ভাইয়ের ফুটেজ দেখতে পাই। আমি শুধু আমার ভাইয়ের ম্যাচগুলো অনুসরণ করছিলাম। এখন এনিভাল আস্তে আস্তে দূরত্বের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, এই এবং খালি মন্দিরের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। টানা 2টি হাঁটু উত্থাপনের পরে একটি ফ্রন্ট লেগ সুইপ কিক। উভয় পক্ষই এখন পর্যন্ত ধরে রেখেছে। প্রতিটি ঘুষি এবং প্রতিটি লাথি আরও উদ্দেশ্যময়, এবং পুরো খেলার উপর তার নিয়ন্ত্রণ। এই পরিকল্পনা সক্ষমতা বেশ শক্তিশালী, বিশেষ করে তাদের ডিফেন্স ভালো। হ্যাঁ, ঠিক আছে, প্রথম রাউন্ড শেষ হয়েছে।
প্রথম রাউন্ডে দুই পক্ষের মধ্যে খুব কম ঘুষি বিনিময় হয়েছিল। এটি যোগাযোগের একটি প্রযুক্তিগত ফর্ম। এটা একটি উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা। সিজন 2 প্রতিযোগিতা শুরু। একবার ভিতরে প্রবেশ করার পরে এনিভাল কেবল হাঁটু লাফিয়ে উঠল। আমরা দেখতে পাচ্ছি এনিভাল এখন কিছু ফুটওয়ার্ক মুভমেন্ট ব্যবহার করতে শুরু করেছে, খালি মন্দিরের রায়ের সাথে ক্রমাগত হস্তক্ষেপ করা। তবে এই থাই খেলোয়াড়কে নিয়ে আমার অনেক প্রত্যাশা আছে, কারণ টেকনিক, শক্তি বা শারীরিক ফিটনেসের দিক থেকে প্রকৃতপক্ষে তিনি কোনো দুর্বলতা ছাড়াই একজন অলরাউন্ড খেলোয়াড়। এই মুহূর্তে উভয় পক্ষই প্রতিযোগিতা করছে, কারণ আমি মনে করি প্রযুক্তিগত দক্ষতা সমানভাবে মিলে গেছে। এই মুহূর্তে মূল চাবিকাঠি প্রতিপক্ষের বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে রক্ষা করা, পরিস্থিতির একটি লক্ষ্যযুক্ত পরিবর্তন, নিয়ন্ত্রণ ক্ষমতা এবং পরিবর্তনের জন্য অভিযোজন যোগ্যতা। উভয় পক্ষই অভিজ্ঞ। তাই আমরা যখন তাদের ম্যাচ দেখি, আপনি তাদের মনস্তাত্ত্বিক সংগ্রাম সম্পর্কে আরও দেখতে পারেন। হ্যাঁ, তাছাড়া আমি মনে করি থাই খেলোয়াড়রা আসলে মনস্তাত্ত্বিক স্তরে আরও আত্মবিশ্বাসী। সর্বোপরি তারা বহু বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল। তবে এনিভালও এমন একজন মাস্টার যাকে উপেক্ষা করা যায় না, কারণ এটি অবিচ্ছিন্ন। এই ধরনের ঘুষি হলখো এবং গতি অত্যন্ত দ্রুত। আমি মনে করি এই ম্যাচ রেফারিদের জন্য খুব কঠিন কল বয়ে আনবে। হ্যাঁ, আসুন দেখা যাক ম্যাচটি তৃতীয় খেলায় যায়। ঠিক আছে, সোয়াপ স্পিড খুব দ্রুত। ক্রমাগত নিম্ন সুইপিং আক্রমণ এবং পাল্টা আক্রমণ। এখন পর্যন্ত কোনো পক্ষের বিশেষ সুস্পষ্ট সুবিধা বা অসুবিধা নেই। হ্যাঁ, এখন পর্যন্ত পার্থক্য বলা এখনো কঠিন। দুজনেই খুব কঠোর লড়াই করেছিলেন। হ্যাঁ, এইমাত্র এই ছোট্ট অঙ্গভঙ্গিটাই বলার জন্য যথেষ্ট ছিল। থাই যোদ্ধারা এই প্রযুক্তিগত স্তরে ক্লোজ রেঞ্জ গ্রিপ এবং আলিঙ্গনে জড়িত। প্রকৃতপক্ষে এটি খুব বিস্তারিত। হ্যাঁ, এবং এটি তার দেহের সংবেদনশীল ক্ষমতা। হ্যাঁ, মনে হচ্ছে এটি রক্তে মিশে গেছে। ওহ, উড়ন্ত হাঁটু। মাঝে মাঝে আমরা বলি মানুষের মাথায় স্মৃতি থাকে। মানুষের পেশিরও স্মৃতি আছে। তিনি নিয়মিত প্রশিক্ষণ নিয়েছিলেন। তার এই সহজাত প্রতিক্রিয়া হবে। ঐতিহ্যবাহী মার্শাল আর্টে আমরা এটিকে শ্রবণ শক্তি বলি। এর অর্থ আপনার শরীরে কোনো সামান্য নড়াচড়া। আমি জানতাম আপনার ফোকাস ঠিক কোথায় ছিল। তাহলে আমি আপনার মাধ্যাকর্ষণ কেন্দ্রকে ব্যাহত করার জন্য ঠিক সময়ে এই আন্দোলন করতে পারি। তাই মাঝে মাঝে এই যোদ্ধাদের সঙ্গে রসিকতা করা উচিত নয়। পেছন থেকে তাদের স্পর্শ করুন, কারণ তাদের দেহের সহজাত প্রতিক্রিয়া। পা এবং পা দিয়ে অবিরাম লাথি। তৃতীয়ত, এটি অ্যানিভালের পাল্টা আক্রমণ। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচের একেবারে শেষের দিকে। সোরাজি এই আক্রমণের গতি বাড়িয়ে দিয়েছে বলে মনে হয়েছিল। ক্রমাগত সক্রিয় আক্রমণ। এই দুজনের রিংয়ে সেই মঞ্চের উপস্থিতি রয়েছে। সকলেই এই রাজকীয় আচরণ প্রদর্শন করে। হ্যাঁ, সব ভালো আছে। তার প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসে পূর্ণ ছিল। যখনই তারা একে অপরের চোখের দিকে তাকায়, তার শরীরের এই অপ্রতিরোধ্য আভা পুরোপুরি প্রদর্শিত হয়েছিল। এভাবেই মুয়ে থাই আপনার দেহের মাধ্যাকর্ষণ কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে।
এরপর ধারাবাহিক ঘুষি হামলা। তৃতীয় রাউন্ডে দুই খেলোয়াড়ের আক্রমণ তখনও খুব শক্ত ছিল এবং মনে হচ্ছে এটি সব বাইরে চলে যাচ্ছে। আপনি কি লক্ষ্য করেছেন যে উভয় পক্ষের মধ্যে প্রতিটি পা থাকার পরে তারা সর্বদা পরপর ঘুষি মারে? প্রতিপক্ষের পাল্টা আক্রমণগুলি অত্যন্ত আঠালো ছিল। ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাক উভয় পদক্ষেপই খুব দ্রুত কার্যকর করা হয়। হ্যাঁ, খালি মন্দির অ্যানিওয়ালকে মাটিতে লাথি মারার সময় উঁচুতে লাথি মারার সংকেত দেয়, তুমি হয়তো আমার কুচকিতে লাথি মেরেছ। আসুন প্রতিটি সক্রিয় মিড লেভেল স্ক্যান দেখি। অ্যাক্টিভ মিড সুইপ বেশিরভাগই কংসি দ্বারা উৎপাদিত হয়। প্রতিবারই অ্যানিওয়াল এর মতো দ্রুত পাল্টা আক্রমণ করে। প্রকৃতপক্ষে মিড সুইপ প্রতিপক্ষের উপর যে ক্ষতি করে তা আরও বেশি। আমরা সবাই জানি তিনিও জোরে লাথি মারে। হ্যাঁ, নিচের পায়ের ঘাড়ের হাত। কখনো কখনো এটি সরাসরি অন্য ব্যক্তিকে বিভ্রান্ত করবে। হ্যাঁ, চলো যাই। থাই মিডল শেভড মাংসে সাধারণত কেবল পাঁজর থাকে। আমি মনে করি এটি প্রতিপক্ষের বাহুকে টার্গেট করার বিষয়ে আরও বেশি। হ্যাঁ, মাঝে মাঝে আপনি এতটাই মারধর করেন যে আপনি আপনার হাত তুলতে পারবেন না তোমার বাহুতে। এটা আপনাকে একবারে মারধর করার বিষয় নয়, একবার, দুবার, তিনবার, বারবার ধারাবাহিক হামলা। এটি আপনার বাহুকে কাতর করে তুলবে, এর ফলে তারা হাত তুলতে অক্ষম হয়। এই ফাঁকগুলির আরও প্রকাশ করুন, তখন সময় এলে এটি আপনাকে একটি নির্ণায়ক আঘাত দেবে। হ্যাঁ, আপনি যদি এটি ব্লক করার জন্য আপনার হাত ব্যবহার না করেন, তখন আপনার পাঁজর প্রতিপক্ষের দ্বারা লাথি মারবে। এটি বায়ু বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু মুক্ত যুদ্ধে বা ইউরোপ ও আমেরিকা একজন যোদ্ধা হিসাবে, এমনকি চীনা খেলোয়াড়রাও তাদের প্রতিপক্ষের বাহুতে লাথি মারতে রাজি নয়, কারণ প্রতিপক্ষের কনুই বা কাঁধে লাথি মেরানো সহজ। এই মুহূর্তে আমার পা ও পায়ে ব্যথা হয়। এটি আপনাকে আত্মবিশ্বাস হারাবে এবং দ্বিতীয় রাউন্ড খেলতে সাহস করবে না। কিন্তু থাই খেলোয়াড়রা কিছু মনে করেনি, কারণ ছোটবেলা থেকেই তাদের ঘাড়ের হাড়ের এই টুকরো ইতোমধ্যে অগণিত পরীক্ষা সহ্য করেছে। হ্যাঁ, একটি হল পেশির ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। দ্বিতীয় জিনিসটি আমি মনে করি এই অবস্থানের প্রতি তাদের মনোভাব। নির্ভুলতা নিয়ন্ত্রণ করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী, তাই সে আপনার কনুই বা কাঁধে লাথি মারবে না। তাহলে দেখা যাক এই কং টেম্পল এক সারিতে কতগুলো ঘুষি মারতে পারে। একটা ব্লাফ করো, একটি টিজিং অঙ্গভঙ্গি করুন। সে তৎক্ষণাৎ এটাকে এগিয়ে নিয়ে গেল। এটি এখনই একটি খুব আকর্ষণীয় পদক্ষেপ ছিল। এই ফাঁকা মন্দিরটি প্রতিনিয়ত এটি করে চলেছে। উকি দিন, প্রত্যাহার করুন, উকি দিন, এই ডজ পাঞ্চটি প্রত্যাহার করুন। এই পদক্ষেপ তারা অ্যানিওয়ালের আক্রমণকে উত্তপ্ত করছিল। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। দুই দল 3 রাউন্ড চলেছে। যুদ্ধ তখনও ঘাট এবং ঘাট ছিল। আমি মনে করি টিংটিংয়ের সাথে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। ঠিক যেমনটি আমি বলেছিলাম, এটাই প্রতিযোগিতার চূড়ান্ত রায়। এটা আমাদের রেফারি দলকে দেওয়া হবে। এই প্রভাবের জন্য কিছু চ্যালেঞ্জ নিয়ে আসা। কংসির কথায় এটা আমার পুরো পছন্দ ছিল। এটা একটা বিরল দৃশ্য। তিনি এত শান্তভাবে এবং অবিচলিতভাবে খেলেছেন। তিনি বিরল ওয়ে থাই যোদ্ধা। তিনি সেই রাজকীয় এবং আধিপত্যবাদী আভা প্রকাশ করতে পারতেন। তিনি নিজের শরীরের চেয়েও বড়, আর তার ভাবমূর্তি ও মেজাজ দুটোই চমৎকার। একজন নারী দর্শক হিসেবে আমরা এমন খেলোয়াড়দের পছন্দ করি। আসুন ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যায়। 5 জন রেফারি তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করেছে। রেফারি নং 1 30 থেকে 28 জিতেছে। রেফারি নং 2 30 থেকে 28 জিতেছে। রেফারি নং 3 29 থেকে 28। রেফারি নং 4 29 থেকে 28। রেফারি নং 5 30 থেকে 29 জিতেছে। 5 বিচারপতি সর্বসম্মতিক্রমে এর আগে রেড ফ্যাং প্রাধান্য পায়।